একবার ইমাজিন করে দেখুন, একটা সাধারণ মানুষ যার নাম কেউ জানতো না, সে একদিন ভারতেরই শেয়ার মার্কেটের রাজা হয়ে উঠল। খবরের কাগজে তার নাম হেডিংয়ে থাকতো, শেয়ার মার্কেট ইজ হর্ষদ মেহতা। কিন্তু ঠিক 1 বছর পরই এই নামটাই হয়ে উঠেছিল ভারতের সবথেকে বড় আর্থিক কেলেঙ্কারির একটা প্রতীক। হ্যাঁ, এটা কোনো সিনেমা নয়, এটা একটা সত্যি ঘটনা। এটাই স্ক্যাম 1992। 1980 থেকে 1990 দশকের মধ্যে শেয়ার মার্কেট ব্যাপারটা বেশিরভাগ লোক জানতো না। যারা জানতো তারা ভাবতো যে এটা বড় লোকদের একটা জায়গা, এখানে সাধারণ মানুষের কোনো জায়গা নেই। কিন্তু মুম্বাইয়ের এক গলি থেকে উঠে আসা একটা সাধারণ মানুষ এই চিন্তা ভাবনাটাকেই পাল্টে রেখে দিয়েছিল। হ্যাঁ, আমি হর্ষদ মেহতার কথাই বলছি। হর্ষদ মেহতা ছিলেন একদমই একটা সাধারণ বাড়ি থেকে আসা একজন ব্যক্তি, যার বাবা সাধারণত জামা কাপড় বিক্রি করে তাদের পেট চালাতেন। কিন্তু হর্ষদ মেহতা একটু অন্যরকম ছিল। তিনি ছোটবেলা থেকেই অনেক বুদ্ধিমান ছিলেন এবং একটু চুপচাপ ধরনের মানুষ ছিলেন। বড় হয়ে তিনি অ্যাকাউন্টেন্টারে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে তিনি দালাল স্ট্রিটে ঢুকে পড়েন, আর সেখান থেকেই শুরু হয় তার উত্থান। তো এই হর্ষদ মেহতা কিভাবে স্ক্যাম 1992 সঙ্গে সরাসরিভাবে যুক্ত, সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, সবার প্রথমে আমি আপনাদের একটু বর্ণনা দিয়ে দিই, যাতে পুরো ব্যাপারটা বুঝতে আপনাদের সুবিধা হয়। স্ক্যাম 1992 আসলে একটা বড় ধরনের আর্থিক প্রতারণা ছিল, যেখানে সরকারের সাথে সাথে অনেক সাধারণ মানুষকেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। যেখানে হর্ষদ মেহতা তখনকার যুগের ব্যাংকিং সিস্টেমের একটা ফাঁক খুঁজে সরকারের টাকা কাজে লাগিয়ে নিজে শেয়ার মার্কেটের প্রফিট তুলত। প্রথমে তিনি ব্যাংকিং সিস্টেমে যে লুপ হোলটা খুঁজে পেয়েছিলেন সেটাকে কাজে লাগিয়ে বড় ধরনের একটা অ্যামাউন্ট নিজের কাছে নিয়ে আসতেন। তারপরে তিনি এমন একটা স্টক বেছে নিতেন যেটা মার্কেটে খুব বেশি বেচাকেনা হতো না এবং সেটা একই প্রাইসে অনেকদিন ধরে ঘোরাফেরা করত। স্টক বাছা হয়ে গেলে হর্ষদ মেহতা এবং তার সঙ্গীরা হিউজ পরিমাণের টাকা এই স্টকে ইনভেস্ট করত এবং তার সঙ্গে এদের কাজ ছিল বাজারে ছড়িয়ে দেওয়া যে এই স্টকটার দাম বাড়তে চলেছে। এরপরে হর্ষদ মেহতা এবং তার সঙ্গীরা হিউজ পরিমাণের টাকা যখন এই শেয়ারে ইনভেস্ট করত, সেই শেয়ারটা আকাশ ছোঁয়া দাম হয়ে যেত এবং যেই রুমারটা ছড়িয়েছিল সেটা কিন্তু সত্যি হয়ে যেত। এর ফলে দুটো লাভ হতো। এক, যারা এই রুমার্সটা ছড়িয়েছিল তাদের কথা কিন্তু সত্যি হতো, মানে তাদের ওপর একটা বিশ্বাস জন্মাতো। এতে তাদেরকে মানে সাধারণ মানুষকে আবার ফাঁসাতে সুবিধা হতো। এবং দুই, সাধারণ মানুষ এই বিষয়টা আগে থেকেই জানতো, আবার এটা সত্যি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু মনে একটা উদ্বেগ জন্মাতো। এর ফলে সাধারণ মানুষও সেই স্টকেতে টাকা ঢালা শুরু করতো। আর এরপরেই শুরু হতো আসল খেলা। সাধারণ মানুষ যখন টাকা ইনভেস্ট করে সেই স্টকটাকে আরো উঁচুতে নিয়ে যেত, তারপরেই হর্ষদ মেহতা এবং তার সঙ্গীরা সব টাকা একসঙ্গে বার করে নিত। হঠাৎ করেই অনেক শেয়ার বেচে দেওয়ার ফলে সেই স্টকটার দাম একদম কমে যেত এবং সাধারণ মানুষের অনেক ক্ষতি হতো। এই যে টেকনিকটা হর্ষদ মেহতা ব্যবহার করত, এটাকে সাধারণত টেকনিক্যাল ভাষায় বলে পাম্প অ্যান্ড ডাম্প। এর জন্য কিন্তু হিউজ পরিমাণ টাকাও লাগতো, যেটা হর্ষদ মেহতার কাছে ছিল এবং সেটা ছিল ব্ল্যাক মানি। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে টাকাটা সরকারকে এবং সাধারণ মানুষকে বোকা বানিয়ে ব্যাংক থেকে হর্ষদ মেহতা নিত। কিন্তু কিভাবে নিত সেটা কি আপনি জানেন? জানেন না তো? তো চলুন জেনে নিই। এই পুরো ব্যাপারটা ঘটাতে বা সরকার এবং ব্যাংককে বোকা বানাতে যে টেকনিকটা তিনি ব্যবহার করেছিলেন সেটাকে বলে ব্যাংক রিসিপ্ট বা রেডি ফরওয়ার্ড ডিলস নামক একটা টেকনিক্যাল একটা পদ্ধতির। রেডি ফরওয়ার্ড ডিলস এটা ছিল ব্যাংকের মধ্যে একটা স্বল্প মেয়াদী লেনদেনের একটা পদ্ধতি। এতে সুদের মতোই লাভ হতো, মানে যে ব্যাংকের টাকা দরকার তিনি টাকা ধার নিতেন এবং যিনি টাকা দিচ্ছেন মানে যে ব্যাংক টাকা দিচ্ছে সে এক্সট্রা কিছু টাকা সুদ হিসেবে পেত। এবার আমরা জানবো ব্যাংক রিসিপ্ট বা বিআর আসলে কি। যখন যে ব্যাংক টাকা ধার নিতে যাচ্ছে তার সঙ্গে ফিজিক্যালভাবে সিকিউরিটিজ নিয়ে যাওয়া যখন সম্ভব হতো না, তখন সে ব্যাংক একটা বিআর চেক দিত। এটা সিকিউরিটিজ পাওয়ার একটা প্রতিশ্রুতি হতো। এই সিস্টেমটারই একটা ফাঁক খুঁজে হাজার হাজার কোটি টাকার স্ক্যাম করে হর্ষদ মেহতা। এবার বলি শুনুন এই পুরো বিষয়টা হর্ষদ মেহতা কিভাবে ঘটাতো। তিনি প্রথমে একটা ছোট ব্যাংকে যেতেন এবং সেখানকার কর্মচারীর সঙ্গে হাত মিলিয়ে নকল বিআর ইস্যু করতেন, যার পিছনে আসলে কোনো সিকিউরিটিজই থাকতো না। আর এই সব তখন চেক করা হতো না, আর সেই জিনিসটা হর্ষদ মেহতা খুব ভালোভাবে জানতো। একবার বিআর ইস্যু হয়ে গেলে সেই টাকা বড় ব্যাংকে গিয়ে ভাঙিয়ে তার কাছে হিউজ পরিমাণ একটা টাকা তিনি নিয়ে আসতেন এবং সেই টাকা শেয়ার মার্কেটে তিনি তার ইচ্ছে মতো স্টকে বিনিয়োগ করতেন, যার ফলে
কিছু কোম্পানির শেয়ারের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে যেত। এর পারফেক্ট এক্সাম্পল হলো এসিসি বলে একটা শেয়ার মার্কেটে একটা লিস্টেড একটা কোম্পানি আছে, যার দাম 200 থেকে 9,000 টাকা অবধি তিনি পাম্প করে নিয়ে গিয়েছিলেন। এবার আমরা জানতে চলেছি পুরো বিষয়টা আসলে কিভাবে ঘটেছিল। এই পুরো বিষয়টা শুরু হয় 1988 থেকে 1989 সালের দিকে। তখন হর্ষদ মেহতা নিজেই স্টক ব্রোকিং একটা ফার্ম খুলেছিলেন, যার নাম ছিল গ্রোমোর। তারপর আসল মজা শুরু হয় 1990 সাল থেকে 1992 সালের দিকে। 1991 সালের দিকে তিনি একের পর এক শেয়ার বাজারে লিস্টেড এরকম কোম্পানির দাম বাড়াতে থাকেন। এসিসিএমই, ভিডকন, এছাড়াও অ্যাপোলো টায়ার্স, এরকম অজানা যেসব কোম্পানিগুলো ছিল তাদের দাম রাতারাতি ডবল হতে শুরু করলো। এতদিনে লোক বুঝতে শুরু করলো যে এই লোকটা যেই স্টকেতে হাত দেবে সেই স্টকটার দাম একদম আকাশ ছোঁয়া হয়ে যাবে। কিন্তু কেউ জানতো না এর পিছনে রয়েছে ব্ল্যাক মানি, যেটা ব্যাংকে বোকা বানিয়ে নেওয়া হচ্ছিল। আর এই পুরো ঘটনাটা ঘটেছিল বম্বে স্টক এক্সচেঞ্জ, মানে যাকে আজকে আমরা বিএসসি বলি। মেট্রোপলিটন কোঅপারেটিভ ব্যাংক, এছাড়াও ব্যাংক অফ কানাডা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইসব ব্যাংক থেকে টাকা তুলে শেয়ার বাজারে টাকা লাগানো হতো। এই প্রতারণার মূল চরিত্রে ছিল হর্ষদ মেহতা, যাকে একসময় বলা হতো দ্য বিগ বুল অফ দালাল স্ট্রিট। অবশ্য তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিল পুরো একটা টিম, যাতে যুক্ত ছিল অনেক ব্রোকার, ব্যাংক কর্মচারী, এমনকি মিডিয়াও। কিন্তু এই কেলেঙ্কারির পর্দাফাঁসও করে একজন সাংবাদিক, সুজিতা দালাল। তিনি টাইমস অফ ইন্ডিয়াতে রিপোর্ট করতেন, হোয়ার ইজ হর্ষদ মেহতা গেটিং সো মাচ মানি ফ্রম? এই প্রশ্নটা তার জীবন বদলে দেয়। হর্ষদ মেহতা কেন এরকমটা করেছিল? একটা কথাই আছে, অত্যাধিক ক্ষমতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে বিপদ ডেকে আনে। হর্ষদ মেহতা ব্যাংকিং সিস্টেমের প্রথম দিকে একটা লুফল খুঁজে পেয়েছিল। ব্যাংকগুলো যখন লেনদেন করতো তখন একটা চিরকুট দিত, যেটাকে ব্যাংক রিসিপ্ট বা বিআর বলা হয়, কিন্তু সেটা কখনোই সরাসরিভাবে চেক করা হতো না। আর এটা খুব ভালোভাবে কাজে লাগিয়ে তিনি এত বড় একটা স্ক্যাম করেন। এবার আসি কিভাবে হর্ষদ মেহতা এত বড় একটা স্ক্যামকে পারফেক্টভাবে সফল করেছিলেন। প্রথমে তিনি ছোট ছোট ব্যাংকে যেতেন, সেখানকার ম্যানেজার বা উচ্চ পদস্থ কর্মচারীদের সঙ্গে হাত মিলিয়ে তিনি নকল বিআর তৈরি করাতেন। তারপর সেই বিআর দিয়ে বড় ব্যাংকে গিয়ে টাকা কালেক্ট করতেন এবং সেই টাকা তার নিজের পার্সোনাল কাজে, মানে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেন। এর পরের ঘটনা আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি, একটা যে কোনো স্টকেতে টাকা হিউজ পরিমাণে ইনভেস্ট করতো, তাতে যখন সাধারণ মানুষ জড়িয়ে পড়তো তখন তার নিজের স্টক সব বিক্রি করে দিয়ে লাভের পরিমাণ বাড়িয়ে নিত। পরে কি ঘটেছিল জানেন? 1992 সালের মাঝখানের দিকে টাইমস অফ ইন্ডিয়া যখন এই রিপোর্টটা পাবলিশ করেছিল তখন বাজার তোলপাড় হয়ে গিয়েছিল। সিবিআই তার তদন্ত শুরু করেছিল, এমনকি হর্ষদ মেহতার বাড়িতে রেডও হয়েছিল। মানুষ আস্তে আস্তে বুঝতে পারে সে আসলে ব্যাংক এবং সরকারকে বোকা বানিয়ে তার খেলা চালিয়ে যেত। এই পুরো বিষয়ে শুধু এসবিআই 600 কোটি টাকারও বেশি হারিয়েছিল। আর এই সবের কারণে মার্কেট অবধি ক্র্যাশ করে যায়। লক্ষ লক্ষ ইনভেস্টার ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শুধু তাই নয়, কেউ কেউ তো সুইসাইড অবধি করে নিয়েছিল। তারপরে হর্ষদ মেহতাকে গ্রেপ্তার অবধি করা হয়। 2001 সালে জেলে থাকাকালীন তার মৃত্যুও ঘটে। স্ক্যাম 1992 একটা গল্প, যেটা আমাদেরকে শেখায় যে মানুষ একা পুরো অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে সে শুধু একা প্রতারক না, এটা ছিল সিস্টেমেরও একটা বড় ধরনের ভুল। এই ভিডিওটা আপনি এখনো দেখছেন, তার মানে এই ভিডিওটা আপনার কিছুটা হলেও ভালো লেগেছে। তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান। নিজের টাকাকে সঠিক জায়গায় কাজে লাগাতে বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার নামে এখনই একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিন। ধন্যবাদ।